কেউ আমাকে খুন করতে চায়। কি যেন একটা আছে ওই বাড়িতে। হ্যালো, বেনি মাধবের বড্ড বেনি, অনেকগুলো মহিলা চরিত্র। বেনি সংহার। আরে খোপা খোপা। ভালো বলেছো সত্য। আমার হাত থেকে এর আগে এত সহজে কেউ পার পায়নি, আপনিও পাবেন। নমস্কার, ফোকাস বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী এবং যে ছবি আপনারা কিছুক্ষণ আগে দেখলেন খুব সহজে বোঝা যাচ্ছে যে ব্যোমকেশকে নিয়ে আজকে আমাদের আলোচনা। ব্যোমকেশ বক্সী তিনি আবার ফিরে আসছেন বড় পর্দায় বাঙালিদের মধ্যে, কিন্তু তার আগে ব্যোমকেশের পরিচালক যিনি তাকে আবার বাঙালিদের কাছে ফিরিয়ে এনেছেন। যদিও এর আগেও আমরা দেখতে পেরেছি ব্যোমকেশকে সম্পূর্ণ অন্য রূপে, সেই বিষয় নিয়ে আজকে পুরো টিম ব্যোমকেশ তো আমাদের সঙ্গে নেই, তবে কিছু যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা এই মুহূর্তে আলোচনা করবো। আমাদের সঙ্গে একেবারে ডান দিকে রয়েছেন পরিচালক অঞ্জন দত্ত, আমার পাশে রয়েছেন মিউজিক ডিরেক্টর নীল দত্ত, সঙ্গীত পরিচালনা করেছেন, এবার আমার বাঁদিকে রয়েছেন সম্পূর্ণা লাইরি। সম্পূর্ণ স্বাগত ফোকাস বাংলায় প্রত্যেকে। অঞ্জন দা, আপনাকে দিয়েই শুরু করি। ব্যোমকেশকে এর আগেও আমরা দুবার পেয়েছি, ব্যোমকেশ আবার ফিরে এলো। এবারের গল্প যদিও মানে প্রতিবারই অন্যান্য গল্প অবলম্বনে ব্যোমকেশকে আমরা দেখতে পাই, কিন্তু ব্যোমকেশ ফিরে এলো এই নামে কেন? মানে কোনো গল্পের নাম না হয় ব্যোমকেশ ফিরে এলো কেন? এটা আমরা প্রথম থেকেই করে আসছি আর কি। যেহেতু ব্যোমকেশকে আমরা প্রাধান্য দিতে চেয়েছিলাম প্রথমে, যে ব্যোমকেশের গল্প, এটা চট করে আদিম রিপু বললে অনেকে বুঝতে পারবে না, সেই জন্য প্রথম ছিল ব্যোমকেশ বক্সী, তারপর হচ্ছে আবার ব্যোমকেশ হয়েছিল, পরে চিত্রচোর নাম ছিল না, এবার ব্যোমকেশ ফিরে এলো। পরে আস্তে আস্তে যদি আমরা এগোতে থাকি তো ব্যোমকেশ এবং দুর্গ রহস্য হবে। ব্যোমকেশ নামটা রেখে দেবো, আমার ইচ্ছে আছে, মানে ইমিডিয়েটলি একটা মজা হয় আর কি, দেখতে যাওয়ার একটা বা আইডেন্টিফাই করার সুবিধা হয় সেই জায়গা থেকে আর কি। এবারের গল্প বেনি সংহার, যদিও এমন নয় যে সবাই বেনি সংহার পড়ে ফেলেছেন এমন ব্যাপারটা নয়, কিছু মানুষ পড়েছেন, অনেকেই পড়েননি, এবং যারা না পড়ে যাচ্ছেন ব্যোমকেশ দেখতে, ব্যোমকেশের একটা নিজস্ব টিআরপি আগে থেকেই তৈরি হয়েছে। মানুষজন প্রথম থেকেই ব্যোমকেশকে সেভাবে নিয়েছেন, বিশেষত ব্যোমকেশ চরিত্রে আবিরকে। তো এইবার যারা যাচ্ছেন বা বেনি সংহার গল্পটা যারা না জেনেই যাচ্ছেন, তাদের জন্য আপনি কি বলবেন, যে মানে ঠিক কতখানি রহস্য, যদিও খুব ওপেন সিক্রেট থাকে ব্যোমকেশ, সব মিলিয়ে ঠিক কি ধরনের গল্প এবার অপেক্ষা করছে ব্যোমকেশ ফিরে এলোতে? সোনালি, একটা কথা আমি বলি, আমরা যখন শুরু করেছিলাম ব্যোমকেশ, একই টিম এই সংসারটা নিয়ে, এক মিউজিক ডিরেক্টর, সিনেমাটোগ্রাফার, এডিটর, আমরা কেউ পাল্টাইনি, একইভাবে করেছি। আমাদের প্ল্যানই ছিল যে ওই 60-এর দশকে এক ধরনের বাংলা সিনেমা হয় না, পিরিয়ড ছবি করব, তো ওই 60s-এর বাংলা সিনেমার মেজাজটা নিয়ে করব আর কি। প্রথমবার, তারপর দ্বিতীয়বার আমরা আস্তে আস্তে গ্রো করতে করতে গেছি, মানে ইমপ্রুভ করতে করতে গেছি আর কি। প্রথমবার দেখে অনেকেই বলেছিল যে অজিতকে বেটার লাগছে, ব্যোমকেশকে অতটা ভালো, অজিতকে বেটার লাগছে। দ্বিতীয়বার আবার একটু ইমপ্রুভ করেছি। এবার আমি যেটা বলতে পারি, যেটাই মানে এটা এই ছবির প্রমোশনে এসেছি বলে বলছি না, সত্যি সত্যিই কিন্তু এই তিনটের মধ্যে এটা অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ, এটা অনেক বেশি শরদিন্দুবাবুর কাছাকাছি, এটা অনেক বেশি জটিল, অনেক ভালো অভিনয় করেছে প্রত্যেকে, আবির ইনক্লুসিভ আর কি, প্রত্যেকে ভালো অভিনয় করেছে। এবং আগেগুলো যেটা অতটা হয়নি, যে কে কালপ্রিট, কে খুনি, এইটা না, মানে যারা পড়েছে তারাও কিন্তু, আমি বলছি যারা পড়েছেন তারাও খানিকটা, হ্যাঁ, মানে মনে হবে যে অঞ্জন দত্ত কি তাহলে গল্প চেঞ্জ করে দিয়েছে। এইটা করতে পেরেছি আমরা, স্ক্রিপ্টের দিক থেকে, ক্যারেক্টারাইজেশনের দিক থেকে প্রত্যেকেই লাভবান হচ্ছে এই খুনগুলো থেকে। তো এই জিনিসটাকে জটিল এবং কমপ্লেক্স এবং শেষকালে একটা জট ছাড়ানোর যে মজাটা, সেটা অন্য দুটো থেকে অনেক অনেক ইমপ্রুভ করেছে। এবং সেটার কারণ কি, মানে নেপথ্যে যেটা বললেন আপনি, যে যেহেতু এক টিম বারবার ব্যোমকেশকে নিয়ে একটা কাটাছেড়া চলছে, এক্সপেরিমেন্ট চলছে, সেই কারণেই করতে 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 এখন আমরা মনে হয় দ্যাট আমরা বুঝেছি জিনিসটা কিভাবে করতে হবে। আর্ট ডিরেকশনটা ইমপ্রুভ করেছে, পিরিয়ডের ভুল ত্রুটি একেবারে খুব নেই, আউটডোর ছিল না, আমি তবু আউটডোর একটু ঢুকিয়েছি। এবং ব্যোমকেশের সংসারটা আগে অতটা ছিল না, ব্যোমকেশের সংসারটা আরো জটিল হয়েছে, খোকার একটু বড় হয়েছে, রাজনীতি ঢুকেছে, এবার সব মিলিয়ে ঝুলিয়ে অনেক বেশি অনেক কমপ্লেক্স হয়েছে। এবং আবির, আমি বলবো যে চলে যাওয়ার আগে ও একেবারে সেঞ্চুরি করে চলে গেছে। হি ইজ রিয়েলি, সত্যি ভালো অভিনয় করেছে, এবং প্রত্যেকেই যারা যারা করেছে, মানে
সেটা লকেটই হোক, সম্পূর্ণই হোক, অঙ্কিতাই হোক, যেই করে থাকুক, চন্দন সেন রিপিট করেছে, আমি তো বহুবার, প্রথম থেকে চন্দন সেন ছিল দুটোতে, এটাতেও চন্দন সেন, এবার এই দুবার রিপিট হলো, কৌশিক সেন দুবার রিপিট হলো, অনেকেই রিপিট হচ্ছে, কিন্তু তারা একেবারে নিজেদের চেহারাটা পাল্টে বদলে অনেক বেশি ইন্টারেস্টিং, এটা অনেক বেশি জমাটি আমার নিজের মনে হচ্ছে। এই জটিল গোলকধাঁধার মধ্যে মিউজিকের পার্টটা কতখানি কি রয়েছে, সঙ্গীত কতখানি মানুষকে আরো বেশি গোলকধাঁধায় ফেলবে, আমি বিষয়টা তোমার কাছে আসবো, তবে তার আগে ছোট্ট করে সম্পূর্ণ তোমার কাছে আসি। তোমার চরিত্র কি, তোমার কেমন লাগলো ব্যোমকেশে, মানে ব্যোমকেশের সংসারে এবার তোমার নতুন এন্ট্রি? হ্যাঁ, একদমই তাই। এটা আমার প্রথম কাজ অঞ্জন দার সঙ্গে আর ব্যোমকেশের সঙ্গে। এবং ব্যোমকেশ ছোটবেলা থেকে পড়েছে, আমার কাছে খুব ইন্টারেস্টিং চিরকালই। মানে ব্যোমকেশ প্রত্যেক বাঙালির কাছে একটা সফট কর্নার হয়ে থেকে যায়। সো এই চরিত্র যখনই আমাকে অঞ্জনদার একদিন সকালবেলাতে ফোন এসেছিল এবং আমাকে বলেছিলেন যে লাবণীর চরিত্রটা তুমি করছো, তা তখন থেকে মানে আমি ভাবছি এটা সত্যি হচ্ছে না আমি এটা কোনো স্বপ্ন দেখলাম। তখন আমি ঘুম থেকে জাস্ট উঠেছি, তো মাকে গিয়ে বলছি, বাবাকে গিয়ে বলছি, তা আলটিমেটলি হচ্ছে যে আমি করলাম। ব্যোমকেশ তুমি দেখেছিলে? হ্যাঁ, এবং তার সঙ্গে তোমার ন্যাচারালি সবাইকার যেরকম আছে যে ব্যোমকেশ মানে ব্যোমকেশের সঙ্গে, মানে ব্যোমকেশের সংসারে থাকবো বা আমি তাদের সঙ্গে সেই টিমের একটা পার্ট হব, এটা দেখো ডেফিনেটলি তো থাকেই তো। কিন্তু সেটা হবে হবে না, আমি না মানে অনেক স্বপ্ন দেখি, কিন্তু তারপর না আমি একটু ভুলে যাওয়ার চেষ্টা করি সেটাকে, যে ঠিক আছে ওকে হলে হবে টাইপ। তো যখন আমার হলো স্বপ্নটা সত্যি যে ব্যোমকেশের টিমে আমি রয়েছি, আর লাবণী ছোট চরিত্র, এমন অনেকটা নয় যে পুরো ছবিতে জুড়ে আছে, কিন্তু যেটুকুনি লাবণীর চরিত্রটা ওখানে দেখানো হয়েছে এবং যেটা লাবণী অ্যাকচুয়ালি লাবণী যেটা আমার থেকে একদম ডিফারেন্ট। তো অঞ্জনদাকে আমি অনেকবার বলেছি আমি কি করব, কিভাবে করব, কীরকম আমার ডায়লগ কিভাবে বলা উচিত। অঞ্জনদার থেকে আমি শিখেছি কিভাবে বিজনেস করতে 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 ডায়লগ বলতে হয়, যে আমি আমার ঘুঙুর নিচ্ছে, আমার ব্যাগ গোছাচ্ছি, আমার এটা করছি, আমি শাড়ি গোছাচ্ছি, করতে করতে আমি ডায়লগ বলছি, তা কিংবা করতে করতে আমার ওই মুডটা রয়েছে। তো লাবণী এতটা ডিফারেন্ট সম্পূর্ণার থেকে, কারণ এমন একরোখা, ভীষণ জেদি, বেশ করেছি টাইপের একটা অলওয়েজ একটা অ্যাটিটিউড থাকে। তো এই জন্য আমার মজা লেগেছে যে আমি যেটা নই সেটা আমাকে পর্দায়, এবং একই সঙ্গে কিন্তু সময় থেকে অনেকটা পিছিয়ে যেতেও হয়েছে। সেটা তো হয়েছেই, মানে সেটা তো আছেই, পিছিয়ে তো যেতে হয়েছেই। তাছাড়াও মেয়েটা সম্পূর্ণ যেরকম, আমি একটু ঠিক আছে মানে সবটাই একটু শান্ত গোছের, কিন্তু এই লাবণী সেটা তো অঞ্জনদার থেকে ফর্মুলা কি সবাইকে ভেঙে চুরে একদম চরিত্রের খাতিরে একদম অন্যরকম। আমাদের আড্ডা চলছে, তবে তার মধ্যেই আমাদের সঙ্গে আরো একজন এসে উপস্থিত হয়েছেন, এনা সাহা। এনা, অনেক স্বাগত ফোকাস বাংলায়। আমি আসছি না তোমার কাছে, তবে নীলদা, এইরকম একটা গল্প গোলকধাঁধা, এবং যেখানে অঞ্জনদা প্রতি মুহূর্তে বলছে যে কোনো মুহূর্তে কিন্তু মানুষ নিজেই গুলিয়ে যাবে, যে গল্পটাকে তাহলে অঞ্জনদা চেঞ্জ করে দিলেন, তাহলে কি অন্য কিছু হতে চলছে, এইরকম আমরা এর আগেও দেখেছি এর আগের দুটো পার্টে। এই ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হয়েছে, কিভাবে তুমি এগিয়েছো? ব্যোমকেশের থিম যেটা প্রথম থেকে শুরু হয়েছিল সেটাই আছে, কিন্তু প্রতিটা ছবিতে আমি থিমটাকে একটু রিঅ্যারেঞ্জ করি, একটু যন্ত্রানুষঙ্গ বদলাই, এবং এটা এই ছবিতেও সেইভাবে একটু অন্যরকম হয়েছে, কিন্তু একই থিম। আমি বিশ্বাস করি যে যেরকম অন্য গোয়েন্দা বা অন্য সিক্রেট এজেন্ট বা অন্য যে কোনো একটা সুপার হিরো বা সিকুয়েলের থিমটা একই থেকে যায়, সেরকম আমাদের প্রথম থেকে চেষ্টা ছিল যে ব্যোমকেশ আসা মানে ওই থিমটা বাজবে, ওই থিমটা বাজলে যে কোনো থিম হলে একটা মানুষ খুব কানেক্ট করতে পারছে। এই থিম মানে সে জেমস বন্ড টাইপের, যেটা মিউজিক হচ্ছে মানে এবার একটা গোয়েন্দা বা যে কোনো একটা সুপারম্যানেরও থিমটা বাজলে, সুতরাং শুধু ব্যোমকেশ না দেখেও যদি কেউ থিমটা শোনে, তো আমার কাজ হচ্ছে তাকে মনে করিয়ে দেয়া ব্যোমকেশ, এবং সেটা এই ছবিতে আছে। এবং এই ছবিতে যেটা আরেকটু আছে মেকিং ওয়াইজ, যেটা বললো যে বাকি দুটোর থেকে একটু এগিয়ে, মানে আরেকটু আমরা ইমপ্রুভ করেছি। যদিও এটা একটা 60s গল্প এবং ফিল, ডেকর, পুরো শর্ট টেকিং একটা ওই রকম সিনেমাকে মনে করিয়ে দেওয়ার মতো, তাহলেও আমি বলবো এই ছবিটা একটু দুধাপ এগিয়েছে বাকি দুটোর থেকে। একটু সেই ইমপ্রুভমেন্টের পথে, যে প্রথমত এটা একটা চেম্বার ড্রামা, এই পুরো গল্পটা একটা বাড়ির ভেতরে আছে, খুব অল্প কিছু আউটডোর আছে, কিন্তু এটা একটা টিপিক্যাল আমরা মিস্ট্রি বলতে যেটা বলি, যে একটা মিস্ট্রি, একটা হু ডান ইট কিলার, মানে একজন খুন হয়েছে এবং ব্যোমকেশ আসে সলভ করতে, কিন্তু এটা তথাকথিতভাবে হু ডান ইট নয়, কারণ সেটা আমি বলবো না, সেটা যারা বই পড়েছে হয়তো বুঝবে যে ব্যোমকেশকে সচরাচর নিয়োগ করা, ওরমভাবে একটা খুনের তদন্তে নিয়োগ করা হয় না, মানে ব্যোমকেশ কোনোভাবে ইনস্টিংটিভলি জড়িয়ে পড়ে, হয়তো নিয়োগ করা হয় অন্যভাবে,
এবং সেটাকে রেখে প্রচুর আমাদের ওই ছবিতে মানে কিছু অদ্ভুত টেকনিক্স ইউজ হয়েছে, যেগুলো ধরুন ফিরে যাওয়া, আগে দেখা, এইগুলো আগের ব্যোমকেশে ছিল না। ফ্ল্যাশ ফরওয়ার্ড, কালার, হ্যাঁ ফ্ল্যাশ ফরওয়ার্ড, ফ্ল্যাশ ব্যাক, কালার চেঞ্জ, এইগুলো কিন্তু আগের ব্যোমকেশে ছিল না। সুতরাং এইগুলোর সাথে থিমটা রেখেছি। মানে এটা কি যেহেতু আগে দুটো পার্ট আমরা দেখে ফেলেছি সেই জন্যই এই ব্যাপারগুলো ছিল, মানে একদম পেছনে যাওয়া সামনে আসা না, লিংক এটাকে করা, ছবিটাকে আরেকটু ইন্টারেস্টিং করা, ছবিটা আরেকটু ইন্টারেস্টিং করা, লিনিয়ার একটা ন্যারেটিভ না করা, মানে যে খুন হলো মানে চিড়িয়াখানার মতন বেনি মাধব ডেকে পাঠায়, চিড়িয়াখানাতে নিশিকান্ত ডেকে পাঠায়, দেখুন আমায় কেউ ব্ল্যাকমেল করছে। এখানে বেনি মাধব ডেকে বলে যে শুন আমার মনে হচ্ছে আমায় কেউ খুন করতে পারে, এবং এই ব্যোমকেশ ঢোকার আগেই বেনি মাধব খুন হয়ে যায়। সো এরম নয় যে খুন হয়েছে তারপরে ব্যোমকেশ এসেছে, ব্যোমকেশকে ডাকা হয়েছে, ব্যোমকেশ জড়িয়ে পড়েছিল, খুনটা হয়নি, পরে খুনটা হলো। এই যে মজাটা আর কি, যে এইটা নিয়ে আমরা একটু খেলা করেছি, গল্পে থাকে এইটা নিয়ে একটু খেলা করেছি প্রথমে। অন্য কারণ হয়তো খুনের জন্য ডাকেনি, অন্য কিছুর জন্য ডেকেছিল হয়তো, কিন্তু একটা পয়েন্টে খুন হয়, ঘটনা চক্রে জড়িয়ে পড়া, যেটা ব্যোমকেশের অনেক গল্পতেই আমরা পেয়েছি, অনেক গল্পতেই পেয়েছি। আদিম রিপুতে পেয়েছি আমরা, চিত্রচোরে পেয়েছি, ওই সময় ওইখানে ওর হাওয়া বদল করতে যাওয়া এবং ওইখানে ঘটনাটা ঘটে। সুতরাং এইগুলো যখন এসছে আমার একটা জিনিসই মনে হয়েছিল যে একটা ব্যোমকেশ এর মিউজিকটা যেহেতু একটা অর্থে থ্রিলারের একটা নিজস্ব সাউন্ডস্কেপ তৈরি করে, যাতে একটা টেনশন, একটা মিস্ট্রি, একটু আনইজিনেস, অথচ খুব গ্রিপিং, এইগুলো মিউজিক দিয়ে বা সাউন্ড দিয়ে যদি বোঝানো যায়। কিন্তু খুব চান্স থাকে যে পুরো ছবিটায় শুরুর সেন্সার সার্টিফিকেট থেকে লাস্ট এন্ড টাইটেল অবধি পুরো মিউজিক। রিসেন্ট টাইমসে বাংলা ছবিতে ম্যাক্সিমাম ছবিতে আমি তাই দেখি, মানে কার্পেটেড স্কোর। ব্যোমকেশে সেই সুযোগটা থাকে, কিন্তু তার মধ্যেও একটা, যেহেতু গল্পগুলো খুব ডার্ক, খুব অ্যাডাল্ট গল্প, ব্যোমকেশের গল্প তো কিশোর উপন্যাস বা কিশোর সাহিত্য নয়, সেহেতু ওই স্পেসটাকে একটু সাইলেন্স দিয়েও বিল্ড করা, এইগুলো চেষ্টা হয়েছে। অনেক জায়গায় মিউজিক নেই, সেটাকে একটা অন্যরকম একটা ফিল দেওয়া হয়েছে। অঞ্জনদা, মানে ইতিমধ্যে বিভিন্ন টেলিভিশনে যেভাবে ব্যোমকেশের প্রোমো দেখা যাচ্ছে বা ট্রেলার দেখা যাচ্ছে সকল, সেখানে একটাই বিষয় মানে ঘুরে ফিরে আসছে, যদিও ব্যোমকেশের গল্প যেরকম নীলদা বলেন যে ব্যোমকেশের গল্প মানেই হচ্ছে একটু বড়দের, সেই অর্থে কিশোর সাহিত্য ব্যোমকেশ কোনোদিনই নয়। সেক্ষেত্রে বারবার ঘুরে ফিরে আসছে অনেক নারী চরিত্র এবং বেশ কিছু বোল্ড দৃশ্য তথাকথিত সেরকমও কিছু দেখা যাচ্ছে। তো সেই নারী চরিত্রগুলো নিয়ে যদি কিছু বলো, মানে সেগুলো কিভাবে ঘুরে ফিরে নারী চরিত্রটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা যদি আপনি খেয়াল করেন দেখবেন যে ব্যোমকেশের একটা অদ্ভুত মানে দুটো দিক আছে। একদিক থেকে ব্যোমকেশ বিবাহিত, অর্থাৎ সে একটা স্বাভাবিক গেরস্থ জীবনযাপন করছে, তার স্ত্রী আছে, সেখানে তার সেন্স অফ একটা মরালিটি আছে। কিন্তু যখনই সে কোনো কেসে ঢুকে পড়ছে, সেইখানে যে নারী চরিত্রগুলো আসছে সেগুলো কিন্তু গেরস্থ নারী নয়, সেগুলো হয় ভীষণভাবে তারা মানে পোড় খাওয়া, সমাজের ভেতরের ক্রাইসিস, স্বামীর সঙ্গে স্ত্রীর ক্রাইসিস, প্রেমিকের সঙ্গে প্রেমিকার ক্রাইসিস, একটা মেয়েদের যে একটা পুরুষ শাসিত সমাজে মেয়েদের ভেতরের একটা রাগের ক্রাইসিস। এবং ব্যোমকেশে বহুবার আমরা দেখেছি মহিলাদের খুন করতে বা মহিলাদের খুনে সাহায্য করতে, খুনও করতে। তো এই যে সরাসরি জড়িয়ে পড়তে, হ্যাঁ, এই যে অ্যাডাল্ট এবং অ্যাডাল্ট্রি, এর সঙ্গে ওর সম্পর্ক, এর সঙ্গে ওর সম্পর্ক, এই যে অ্যাডাল্ট্রি বলতে যেটা বোঝায় মানে পরকীয়া বা এই জটিল ব্যাপারের মধ্যে ব্যোমকেশ জড়িয়ে পড়ে। আবার তবে সে আবার বাড়িতে এসে খোকার ওষুধ কিনতে যায় এবং সত্যবতীর সঙ্গে ঝগড়া করে, এবং প্রতিটি নারী চরিত্রে কিন্তু আলাদা আলাদা একটা জায়গা থেকে আলাদা একটা বৃত্ত থাকে। হ্যাঁ, এই মজাটা আমি রেখেছি, এই মজাটাকে প্রথম থেকেই রাখা হয়েছে। শিউলি ছিল, রজনী ছিল, এক্ষেত্রেও আমি সেটাকে আরো বেশি করে এক্সপ্লয়েট করেছি, বিকজ এখানে সত্যি অনেকগুলো মহিলা চরিত্র মানে, এবং বেনি সংজ্ঞার মানে হচ্ছে খোঁপা, মানে মেয়েদের খোঁপা, ওই প্যাঁচানো চুল, প্যাঁচানো খোঁপা, তো মেয়েদের একটা প্যাঁচানো মনের গল্প এটা। তো প্রত্যেকেই খুব স্ট্রং চরিত্র, এবং আমি তারা খুব ভালো অভিনয় করেছে। সেই স্ট্রেংথটা আনা, তো মানে কেউই ন্যাকা নয়, এই মানে বা অসহায় ন্যাকা এরকম কোনো চরিত্র নেই ব্যোমকেশে, মানে আমার এই গল্পে তো নেই আর কি, কোনো গল্পেই থাকে না, এই গল্পে নেই। সুতরাং সেটাকে সেলিব্রেট করে মজা করে ইন্টারেস্টিং হতে করা, দর্শক মজা পাবে। তবে এই মহিলাদের এই প্যাচানো চরিত্রের মধ্যে আরেকজন মহিলা চলে এসেছেন, তার কাছে আমরা আসবো। তবে একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমাদের এই ব্যোমকেশের আড্ডায়। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস বাংলা। কেউ আমাকে খুন করতে চায়,
কি যেন একটা আছে ওই বাড়িতে। হ্যালো, বেনি মাধবের বড্ড বেনি, অনেকগুলো মহিলা চরিত্র। বেনি সংহার। আরে খোপা খোপা। ভালো বলেছো সত্য। আমার হাত থেকে এর আগে এত সহজে কেউ পার পায়নি, আপনিও পাবেন। বেনি মাধবের বড্ড বেনি, অনেকগুলো মহিলা চরিত্র। বেনি সংহার। আরে খোপা খোপা। ভালো বলেছো সত্য। আমার হাত থেকে এর আগে এত সহজে কেউ পার পায়নি, আপনিও পাবেন। ব্যোমকেশ ফিরে এলো এবং সেই ব্যোমকেশ ফিরে আসার আগে তার বিভিন্ন নেপথ্য গল্প নিয়ে আমাদের আজকের আড্ডা। এবং ইতিমধ্যেই যিনি আমাদের মধ্যে এলেন এনা, তার একটু আগে অঞ্জনদা বলছিলেন যে বিভিন্ন নারী চরিত্র এবং তার জটিলতা, বিভিন্ন অন্ধকার, বিভিন্ন দিকগুলো নিয়ে। এনা, তোমাকে জিজ্ঞেস করি তোমার চরিত্র এখানে কি? আমি ঝিল্লি বলে একটা ক্যারেক্টার প্লে করেছি। ও হচ্ছে কৌশিক আঙ্কেল এবং অঞ্জনা আন্টির মেয়ে হয়েছে। তো এখানে ক্যারেক্টারটা, ও বাড়িতে সব থেকে ছোট, সবার মোটামুটি শি ইজ এ ভেরি সুইট ক্যারেক্টার, মানে একদমই আমার মতো বলা যেতে পারে। খুব একটা চেঞ্জ জানি না, মানে আমাকে অঞ্জনদা বলেছিল আমার মতো করে ক্যারেক্টারটা প্লে করতে, তো আমি সেইভাবেই প্লে করেছি। সুইট একটা মেয়ে যে সবসময় দিদির কাছে থাকে, সবার কথা শোনে বা সবাইকে খুব হেল্প করে, হাতে হাতে কাজ এগিয়ে দেওয়া এবং এইসব সব করতে থাকে ও সারাক্ষণ আর কি। সেরকম একটা চরিত্র। এই চরিত্র করতে কোথাও অঞ্জনদার কাছে বকা খেতে হয়েছে? না, আমাকে বকেনি, কিন্তু আমার সামনে অনেককে বকেছে, আমি সবসময় চুপ থাকতাম। নতুনদের নিয়ে কাজ করতে অঞ্জনদা না, আসলে এই বকাবকিটা আমি সম্পূর্ণ করে জিজ্ঞেস করতে পারো তুমি অন্য যারা আমার সঙ্গে কাজ করেছে তাদের, মানে এমনি আগে থেকেই হাসছে তো, মানে ঋতুপর্ণাও হতে পারে, সেটা যে কেউ হতে পারে। আমরা যখন কাজ করি, আমি অন্তত যখন কাজ করি, আমি ওই ব্যারিয়ারটা রাখতে চাই না, মানে যে অ্যাক্টর, অ্যাক্ট্রেস, ডিরেক্টর, ওই ব্যারিয়ারটা রাখতে চাই না। সেটা আমি ভাগ্যবান যে আমার সঙ্গে যারা কাজ করেছে এখনো পর্যন্ত খুব কম সেটা ভুল বুঝেছে। অর্পিতার সঙ্গে, অর্পিতার সামনে একটা বিরাট ঝগড়া হলো দত্ত বাসু দত্ত, এমন ঝগড়া হলো অর্পিতা ভয় পেয়ে গেছে যে মানে এরকম একটা মানুষ এরকম, কিন্তু সেটা বিকজ এটা পার্ট অফ মাই ফ্যামিলি, পার্ট অফ মাই, আমি বাড়িতে একরকম কাজে একরকম তা তো নয়, সেইটা জড়িয়ে থাকে এবং সেটা সবাই এনজয় করে, অন্যরা সামাল দেয়। বিশ্বজিৎ কখনো সামলে, কখনো কৌশিক সেন, কখনো এই কখনো তা, আবির এবারে নিজে অনেকবার সামলেছে, অনেক হচ্ছে, চলো 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 চলো। তো এইগুলো পার্ট অ্যান্ড পার্সেল অফ ওয়ার্কিং। মানে আমি খুব মানে একটা মুখোশ পরেও কাজ করতে পারি না, এবং যাদের সঙ্গে হয় তাদের সঙ্গে সম্পর্কটা আরও গভীর হয়ে যায়। যত এই ঝগড়াঝাটি হয় সম্পর্কটা আরও গভীর হতে থাকে। সো আমার এইভাবেই কাজ করে আমি অভ্যস্ত, এবং তো এবং অন্যরাও সেখানে ঢুকে পড়ে, অন্যরাও সেখানে হেল্প করে, এ করে।
কিন্তু বকাঝকা না খেলেও মানে তোমাদের কথা বলে কি তোমাদের কাজ করতে কোথায় কখন কি মনে হয়েছে যে কোথাও মনে হচ্ছে আমি বকা খেয়েছি? ও খেয়েছো? তোমার বকা খেলে এর মতো এত ভালো নয়। না আমি সম্পূর্ণা দিদিকে একদিন বকা খেতে দেখে যেটা করতাম হচ্ছে আমি প্রতিদিন আমার যখন শুটিং থাকতো আমি অঞ্জনদার পাশে গিয়ে চুপচাপ মনিটরের পাশে বসে থাকতাম। না সেটা ওর দোষ ছিল না, দোষ অন্য লোকের ছিল, মাঝখান থেকে বকুনিটা খেলো আর কি। তো এরকমও হয়, মানে সেটা হয়, এরকম হয়ে যায়, কিন্তু সেটা পার্ট অ্যান্ড পার্সেল অফ। আমি যখন অভিনয় করেছি কি বকুনি খেয়েছি আমি। কত ডিরেক্টর, মৃণালদা একবার বলেছিলেন রাস্তাটা কেন পার হতে পারছো না, গাড়িটা তোমার উপর দিয়ে চলে যাবে। গীতাদি পেছন থেকে বলে হ্যাঁ চলে যাবে তো, গাড়িটা তো অঞ্জন তো মারা যেতে পারে। এইরকম হয়েছে অনেক সময়। তো তাহলে বকা খাওয়ার পর কি মনে হচ্ছিল? অদ্ভুতভাবে অঞ্জনদা কিন্তু বকা দেওয়ার পরে 2-4 মিনিট পরেই ভুলে যায়, মানে ভুলে যান। অঞ্জনদা আমার ক্ষেত্রে হয়েছিল আমি টাইমে পৌঁছে গেছিলাম, কিন্তু কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং আর কিছু কমিউনিকেশনের প্রবলেমে এনার মেকআপটা আগে হচ্ছিল, আমার মেকআপটা পরে হয়েছে। সো আমি দেরিতে রেডি হচ্ছিলাম। এবার তারপরে ডেফিনেটলি শর্টের টাইম হয়ে গেছে, অঞ্জনা রেগে যাওয়া খুব স্বাভাবিক। এবার কোথা থেকে আমি পুরো বকুনি খেয়ে অঞ্জনদা আমার সামনে থেকে বেরিয়ে গেলেন সেট থেকে। আর আমি জাস্ট থামে হেলান দিয়ে জাস্ট চোখ দিয়ে জল বেরোচ্ছে, মানে আমার কিছু হচ্ছে না, হয় না মানে খুব শখ হলে আর কান্নাটা জল। রাহুল এসে বললেন যে কিছু হবে না অঞ্জনদা চলে আসবেন। আমি তো বললো এইটুকু এরকম ন্যাকামো করছিস, আমি কত বকুনি খেয়েছি তোর কোনো আইডিয়া আছে? আমার বোমকে এসে অঞ্জনদা এসে। আর আমি ফার্স্ট টাইম মানে অঞ্জনদাকে বকা দিতে দেখছিলাম, আমার কন্ডিশনটা এরকম হয়েছিল, আমি সম্পূর্ণ দিক আছে যাই হোক তিনি আমার দিকে তাকিয়ে সম্পূর্ণ দিয়ে অনেকবার দেখছে, কিন্তু আমি ভয় চলে যাচ্ছি একটা জায়গায় চুপচাপ এরকম ভাবে বসে আছি। তারপর নীলা তুমি কখনো কাউকে সবসময় গাইড করো না যে ধরনের কোন কি সিচুয়েশনে বকা খাওয়ার হাত থেকে বাঁচা যেতে পারে? আমি যেদিন শুটিং করতাম নীলদা শুধু লাঞ্চ টাইমে চলে আসতো। না আমি কেউ গাইড করি না, এটা আমি এসবের মধ্যে ঢুকি না খুব একটা, কারণ বকাঝকা সবাই এটা পার্ট অফ দ্য গেম। কিন্তু একটা কথা আমি বলবো, ওই সিনটা ছিল যে ওই সিনটাতে না মানে আমি বেসিক্যালি একটু স্বাভাবিক জীবনে একটু আদুরে একটু কি বলবো একটু আদুরে একটু নেকা গোছের আমি আছি, আমি জানি সেটা। এটা কি অনেস্ট কনফেশন? হ্যাঁ আমি জানি, আমি কোনো বলতে অসুবিধা নেই। সো ওই জায়গাটাতে ছিল ভীষণ বোল্ড একটা মেয়ে, এবং যেখানে আমি বললাম যে বেশ করেছি একটা, ওর মানে মুখে লেখা আছে আমি বেশ করেছি, তোমার কি, আমি করলাম। তো অঞ্জনদাটা হয়ে গেল, অঞ্জনদা বেরিয়ে গেলেন। তারপরে তো আমার পজিশন আমাকে যে আমাদের ডিওপি ইন্দ্রনীলদা আমাকে দেখিয়ে দিলেন। হয়ে যাওয়ার পর আবিরদার সাথে রিহার্সাল হয়ে গেছে, এবং অঞ্জনদা কখন এসছেন আমি জানি না। শর্টটা হয়ে যাওয়ার পরে তো অঞ্জনদা এটা আমি হাততালি শুনতে পেলাম। তারপরে অঞ্জনদা আমাকে এসে জড়িয়ে ধরে বললেন যে দেখো আমি চলে গেলাম, তুমি এটা কি সুন্দর তুমি করলে। এবং আমারও আমি সেটা ফিল করি যে ওই জায়গাটা হয়তো ওইটা হয়ে তারপরে তো আমার তো বিভিন্ন রকমের ফিলিং হচ্ছে, আমার দুঃখ হচ্ছে, আমার রাগ হচ্ছে, আমার অভিমান হচ্ছে, আমার টেনশন হচ্ছে, বিভিন্ন কিছু হচ্ছে। তারপরে তো একদম বয়ে গেছে আমার যা পার্ট, আমি সেটা করবো, ব্যাস তখনই ঠিকঠাক জিনিসটা বেরিয়ে এলো। হ্যাঁ ওই জিনিসটা আমার তখন বেরোলো বিকজ অফ অঞ্জনদা। যে ওটা না হলে আমার হয়তো আমি ওই ন্যাকা মানে একটুখানি ঢঙ্গি, হ্যাঁ ঠিক আছে আদুরে ওরকম হয়তো হয়ে যেত, কিন্তু বোল্ডনেসটা আমার সেই সময়তে বেরিয়ে এলো। হয়তো সেটা বিভিন্ন কিছু ফিলিংস এর মধ্যে আমার রাগও তো হচ্ছে, আমার দোষ নেই, আমি বকুনি খেলাম কেন। তারপরে তারপর একসাথে আমরা লাঞ্চও করেছি, তখন সেদিন এত খাবার টাবার খাওয়া হলো। বাহ খুব ভালো, মানে বকা খেয়ে আসল কাজটা বেরিয়ে এলো, এটাই সেই সবদি সবচেয়ে ভালো। অঞ্জনদা যেটা বলছিলেন যে কিছুক্ষণ আগে যে ব্যোমকেশের নিজের সংসার, সেখানেও কোনো সময় একটু দেখা যাচ্ছে কি আগের দুটো পার্টের থেকে এবার সেখানেও জটিলতা বাড়ছে, এবং সেখানে কি তাহলে তার স্ত্রীর চরিত্র আমরা উষসীকে আগেই দেখতে পেয়েছি এবং অজিতের সব মিলেমিশে সেই জায়গায় কতখানি কি পরিবর্তন এবারে দেখতে চলেছি? মানে সেটা আগে যেরকম মোটামুটি ভাবে ওরা এক জায়গায় থাকে এবং সেখানে কিছু লোকজন আসা যাওয়া করছে, এইটুকু বাড়িটা এস্টাবলিশ করার জন্য ছিল, এবং কিছু মাঝে মাঝে বিভিন্ন জটিল কেসের মধ্যে একটু কমিউনিকেশন খুব একটু বাড়িতে এলো একটু এগার। কিন্তু এবারে বাড়িটা ভীষণভাবে জড়িয়ে পড়ে, মানে ক্লায়েন্টরা মানে যারা সন্দেহের তালিকায় রয়েছে তারা সম্পূর্ণ বাড়িতে চলে আসছে, এজ বাড়িতে চলে আসছে। বাড়িটা নিজের ক্রাইসিসের মধ্যে চলছে, খোকার জ্বর হয়েছে, ডাক্তারের কাছে ব্যোমকেশ যেতে পারছে না, সেই নিয়ে সত্যবতী ব্যোমকেশের মধ্যে তুমুল ঝগড়া চলছে। তার মধ্যে ঝগড়া করতে করতে কেসটাও সলভ হচ্ছে, মানে ঝগড়া করতে করতে সত্যবতী এমন একটা কথা বলে দিল, তার থেকে ব্যোমকেশের মনে আরে এটা তাই বলে ও ছুটলো সে অন্য কাজে। এই মজাগুলো অনেক তৈরি হয়েছে আর কি। মানে অঞ্জনদা একদম, যদিও আমাদের সময় একদম শেষের পথে চলে এসছে, তা হলো যেটা আপনি শুরুতেই বললেন যে যদিও আবিরের শেষ ব্যোমকেশ, তাহলেও সে তার বেস্টটুকু দিয়েছে, কিন্তু একই সঙ্গে এই যে ব্যোমকেশ এবং ফেলুদা একই দিনে রিলিজ হতে চলেছে এবং একই
কেন্দ্রীয় চরিত্র এক রয়েছে, এটা কোথাও মনে হয় কি ব্যোমকেশের জন্য এটা একটা কঠিন চ্যালেঞ্জ হতে পারে? আমার মনে হয় না, আমার একেবারেই মনে হয় না। আমার মনে হয় যে আবিরকে ব্যোমকেশ হিসেবে সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে, যারা ব্যোমকেশ এবং ব্যোমকেশের একটা নিজস্ব দর্শক তৈরি হয়েছে বা ছিল। আমার একটা দর্শক আছে, এতগুলো মানুষ অভিনয় করেছে, তাদের একটা দর্শক আছে, ব্যোমকেশ দেখে তারা আসবে। এরম নয় যে তারা নতুন একটা লোককে পাচ্ছে, আবিরকে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে। এবং ফেলুদার একটা মজা আছে, ফেলুদা একটা এতদিনকার একটা পুরনো চরিত্র, সকলেই ভালোবাসে, সেটাও দেখতে যাবে। আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে বরং বং কানেকশন অনুরণন যে সময়টা ছিল, যখন এটাও দেখছে এটাও দেখছে, অনিরুদ্ধের ছবিটাও দেখছে, আমার ছবিটাও দেখছে, এই যে মজাটা ছিল সেই মজাটা অনেকদিন পর হতে পারে আবার, যে দুটো ছবি এই উইকেন্ডে কেউ ব্যোমকেশ দেখলো, ওই উইকেন্ডে কেউ ফেলুদা দেখলো, তারপরে সেই নিয়ে একটা ঝগড়া বিতর্ক হতে পারে, এইটা বেটার ওইটা বেটার, মানে বিপক্ষে যাবে না কোথাও। মনে হয় আপনার কি এটা নিজের যেটা দর্শক রয়েছে ক্যাপটিভ অডিয়েন্স সেটাই থাকবে? বরং বাংলা সিনেমা যেরকম কমে গেছে, দর্শক দুম করে হঠাৎ কমেছে, সেইখানে আবার একটু বাড়তে পারে। মানে শীতকালে হঠাৎ সবাই মিলে মানে বাংলা সিনেমা দেখার জন্য দেখছে না, হয়তো হলের বাইরেই ঘোরাঘুরি করছে, আলোচনা করছে, ব্যোমকেশ ফেলুদা নিয়ে আলোচনা হবে, এটা ভালো, একদিক থেকে ভালো। এটা আমার কাছে একটা হেলদি কম্পিটিশন, ভালো তো। নিশ্চয়ই ফোকাস বাংলার তরফ থেকে প্রত্যেককে রইল অনেক শুভেচ্ছা, যাতে খুব ভালো হোক, খুব সাফল্য পাক আবারও আগের বারের মতো। অনেককে অনেক ধন্যবাদ। কেউ আমাকে খুন করতে চায়, কি যেন একটা আছে ওই বাড়িতে। হ্যালো, বেনি মাধবের বড্ড বেনি, অনেকগুলো মহিলা চরিত্র। বেনি সংহার, আরে খোপা খোপা। ভালো বলেছো সত্য, আমার হাত থেকে এর আগে এত সহজে কেউ পার পায়নি, আপনিও পাবেন।